হ্যালো এভরিবডি, উড়ান পাঠশালাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে চিন্তিত তাদের জন্য উড়ান পাঠশালা অবশ্যই নিয়ে এসছে একটি দারুণ ক্লাস, যা তোমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আজকের যে এরিয়া তোমাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের SLSTর যারা পরীক্ষা দিচ্ছ 2025-এ, তাদের আমি মুখ্যত যেটা শেয়ার করব সেটা হলো আমাদের যে বটানির পার্টটা রয়েছে, সেই পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। খেয়াল রাখবে সেখানে ক্লাস 9-10-এর যে সিলেবাস রয়েছে সেই পার্টটা শেয়ার করব। আমি রয়েছি তোমাদের সাথে টিচার দীপক গিরি, দীর্ঘদিন ধরে তোমাদের সাথে এই কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে গাইড করছি। চলো তোমাদের সাথে বেশি সময় না নিয়ে চটজলদি আমরা শুরু করব। আমাদের সিলেবাসটা নিয়ে চটজলদি একবার বলে নিই। দেখো আমাদের সিলেবাসে যা রয়েছে জেনারেল বটানিতে, সেখানে কি কি রয়েছে দেখো। কনসেপ্ট অফ লিভিং অবজেক্ট, ডেফিনিশন, বেসিক স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য প্লান্ট সেল। তাহলে প্লান্ট সেলটা নিয়ে কিন্তু আমাদের কোথাও না কোথাও জানতে হবে। কি ধরনের জায়গা জানতে হবে সেখানে দেখো, মিনিমাম রিকোয়ারমেন্টস অফ আ সেল টু বি আ সেল। একটা কোষ হতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি সেটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে, এবং সেই পেরিফেরিতে কি ধরনের প্রশ্ন থাকবে, কেমন ধরনের প্রশ্ন হবে, সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। খেয়াল রাখবে হয়তো এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ পরিধি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মোস্ট সাজেস্টিভ পার্ট যেগুলো রয়েছে, যে যে জায়গাগুলো তোমাদের ভীষণভাবে দরকার পরীক্ষার জন্য, সেই সাজেস্টিভ পার্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ওভারঅল পুরো জায়গাটা তোমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, কিন্তু মোস্ট সাজেস্টিভ পার্ট যেগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেই জায়গাগুলোকে আমি মার্ক করব তোমাদের সাথে আজকের। এখানে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস, তাদের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স, স্পেসিফিক্যালি সেল ওয়াল কম্পোজিশন বা কোষ প্রাচীরের যে উপাদান রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের অবশ্যই তথ্য সংগ্রহ করে রাখতে হবে আগামী দিনে সাফল্যের জন্য। এছাড়া রয়েছে সেলুলার যে অর্গানালিজগুলো রয়েছে তাদের ফাংশন এবং স্ট্রাকচার, অর্থাৎ তাদের গঠন এবং কাজ, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া ক্রোমোজোমের আলট্রা স্ট্রাকচার এবং তাদের কেমিক্যাল কম্পোজিশন কি রয়েছে, অর্থাৎ ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো কি, সেগুলোর উপরে কিন্তু নজর রাখার ব্যাপারে কিন্তু সিলেবাসে ইন্ডিকেশন রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেল ডিভিশন। সেল ডিভিশনের ক্ষেত্রে মাইটোসিস, মিওসিস এবং তাদের তাৎপর্যটা কি, অর্থাৎ তাদের সিগনিফিকেন্সটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। চলে আসছি দেখো পরের জায়গায় বলছে, যেমন প্লান্ট টিস্যুর পার্টটা তো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সেখানে বেশ কিছু জায়গা রয়েছে, যেমন ডেফিনিশন, সেখানে রয়েছে ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন, ফাংশন, অকারেন্স কিংবা তাদের ক্লাসিফিকেশন অফ মেরিস্টেমেটিক, পার্মানেন্ট টিস্যু কিংবা সিম্পল বা কমপ্লেক্স টিস্যু। তাছাড়া প্রাইমারি স্ট্রাকচার অফ রুট, স্টেম এবং আমাদের সেক্ষেত্রে লিফের অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে জানার দরকার পড়বে। আমরা দেখে নেব আমাদের কাছে আর কি রয়েছে। ইকোলজি এবং এনভায়রনমেন্ট, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোলজি, ইকোলজিক্যাল ফ্যাক্টরস, প্লান্ট সাকসেশন, হাইড্রোফাইটস, জেরোফাইটস, হ্যালোফাইটস কিংবা গ্লোবাল ওয়ার্মিং, পলিউশনের নিরিখে স্পেসিফিক্যালি এয়ার পলিউশন, তার একটা ব্রিফ নলেজ কিন্তু আমাদের রাখতে হবে, যেটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ জায়গা তোমাদের কনসেপ্ট ডেভেলপ করে দেবো তা হবে না। মোস্ট সাজেস্টিভ পার্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলোকে আমি শেয়ার করব, এবং সেগুলো পার্ট পার্ট করে এই উড়ান পাঠশালাতেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই সবাইকে বলবো স্টে টিউন উইথ উড়ান পাঠশালা। তো চলো আমরা পরের জায়গায় আসি, সেটা হচ্ছে প্লান্ট গ্রুপস। অধিকাংশ ক্ষেত্রে আমাদের সবাই ভয় পাই এই প্লান্ট গ্রুপস এর পার্টটাতে, বাট আমি বলবো এই পার্টটা ভীষণ সহজ হবে, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এবং সেখানে খেয়াল রাখো যে অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, তাদের কিছু স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে, সেগুলোকে আমাদের জানতে হবে। এদের অ্যালগির ক্ষেত্রে লাইফ সাইকেল প্যাটার্ন কিংবা ইকোনমিক ইম্পর্টেন্স যেগুলো রয়েছে, সেই ইকোনমিক ইম্পর্টেন্স, ফুড ফোডার, সেই পার্টগুলোও কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া ফাঙ্গির ক্ষেত্রেও তাদের স্ট্রাকচারাল পার্টের সঙ্গে সঙ্গে ইকোনমিক ইম্পর্টেন্স, সেখানে অ্যালকোহল, পেনিসিলিন, এডিবল মাশরুম, এই পার্টগুলোও কিন্তু আমাদের জানার দরকার পড়ছে। তাছাড়া ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদেরও স্ট্রাকচারাল অর্গানাইজেশন, বিশেষ করে রিপ্রোডাক্টিভ পার্টটার উপর কিন্তু জোর দিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি দেখো পরের জায়গাটিতে, সেটা হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি, অর্থাৎ উদ্ভিদ দেহের যে রোগ রয়েছে সেই রোগ সংক্রান্ত জায়গার উপরে স্পেসিফিক্যালি আমাদের নেক্রোসিস যে সিমটমস রয়েছে, কিংবা হাইপোপ্লাস্টিক বা হাইপারপ্লাস্টিক যে সমস্ত সিমটমস রয়েছে, সেই সমস্ত জায়গা কিংবা ডিজিজ কন্ট্রোলের একটা ব্রিফ নলেজ আমাদের রাখার বিষয়ে সিলেবাস আমাদের কিন্তু ইন্ডিকেট করছে। এরপরের জায়গাটা দিয়ে যদি আসি, সেটা হলো মরফোলজি। এই মরফোলজির ক্ষেত্রে আমাদের রয়েছে ইনফ্লোরেসেন্স, অর্থাৎ পুষ্প বিন্যাস রয়েছে, আমাদের রয়েছে পলিনেশন, পরাগ সংযোগ, তার টাইপ কিংবা তার কি ব্যতিক্রমী ঘটনা রয়েছে, অর্থাৎ কন্ট্রাভেন্সেস কি রয়েছে, কিংবা প্লাসেন্টেশন অর্থাৎ অম্রা বিন্যাস যেটাকে আমরা বলি, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে আমরা অবশ্যই তাদের এই ডেভেলপমেন্টাল বা এমব্রায়ো স্যাক যেটা, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ফার্টিলাইজেশন
এবং পোস্ট পার্লেশন চেঞ্জটার দিকেও কিন্তু নজর রাখার ব্যাপারে সিলেবাস আমাদের ইন্ডিকেট করছে। আবার একই রকম ভাবে যদি যাই ট্যাক্সোনমির পার্টটা, এটাও অনেকে ভয় পাও, আমি আবারও বলবো ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ সরল ভাবে আমি তোমাদের সাথে এই উড়ান পাঠশালাতেই শেয়ার করছি। খেয়াল রাখতে হবে এখানে দেখো যে ট্যাক্সোনমিতে রয়েছে আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের যে সিস্টেমগুলো রয়েছে, তাছাড়া বাইনোমিয়াল নোমেনক্লেচার তার রিলেটেড জায়গাগুলো, এছাড়া আমাদের বটানিক্যাল গার্ডেন রয়েছে, তার ইম্পর্টেন্স কিংবা হার্বেরিয়াম বা বটানিক্যাল যে স্টাডিজ গুলো রয়েছে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে চারটে ফ্যামিলি রয়েছে, লেগুমিনেসি বা ফ্যাবিসি, সোলানেসি, রুবিয়েসি এবং গ্রামিনি বা পোয়েসি। এই চারটে ফ্যামিলি সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, তাদের ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক এবং তাদের ইকোনমিক ইম্পর্টেন্স প্ল্যান্টগুলোর সম্পর্কে জানার দরকার পড়বে। যা ওভারঅল তোমরা কিন্তু আমার এই যে উড়ান পাঠশালাতে তোমরা যে ক্লাসটা পাচ্ছ সবটাই, সমস্ত জায়গা তোমাদের সিলেবাসে যা রয়েছে আমি কিন্তু শেয়ার করছি। সো আমাদের পরের যদি যাই পার্টটাতে, সেটা হচ্ছে প্যালিওবোটানি। প্যালিওবোটানি মুখ্যত যেটা ডিল করে তোমরা সবাই জানো, সেটা হলো ফসিল অর্থাৎ জীবাশ্ম নিয়ে, তাদের টাইপস কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং তার অ্যাপ্লিকেশন অর্থাৎ তার ব্যবহারিক দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখার দরকার রয়েছে এখানে। এর পরের জায়গাটা আমরা যদি যাই, সেখানে দেখো প্ল্যান্ট ফিজিওলজি। এই প্ল্যান্ট ফিজিওলজির পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বলে আমার মনে হয়, কারণ এখানে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির সঙ্গেও অনেকটা রিলেটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবজর্পশন রয়েছে, ট্রান্সপিরেশন রয়েছে, নিউট্রিশন রয়েছে, ফটোসিনথেসিস, রেসপিরেশন এবং হরমোন, যা প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস। ফলে এই পার্টটা আমাদের অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, তোমাদেরকেও অবশ্যই বাড়িতে ভালো করে রেডি হতে হবে এই টপিকসগুলোর উপরে। আবার আমরা চলে আসছি আমাদের কাছে দেখো সাইটোজেনেটিক্স এবং হেরিডিটির ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, যেমন নেচার অফ জিন, লিঙ্কেজ, ক্রসিং ওভার, মেন্ডেলিয়ান প্রিন্সিপাল, ডারউইনিজম কিংবা নিও ডারউইনিজমের যে পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের যত্ন সহকারে দেখতে হবে, এবং সেগুলো সবটাই এই পাঠশালাতেই অর্থাৎ উড়ান পাঠশালাতেই কিন্তু আমরা শেয়ার করছি। প্রতিটি ছাত্রছাত্রী যারা স্বপ্ন দেখছো সাফল্যের, এবার মাথায় রাখো, হয় এবার নয় নেভার, কারণ দীর্ঘদিন পরে কিন্তু আমাদের এই পরীক্ষাটি হচ্ছে। ফলে এবারেই কিন্তু আমাদের লাস্ট চান্স ভেবে নিয়ে কিন্তু এগোতে হবে। চলে আসছি মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি তোমরা জানো এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া এদের নিয়ে আলোচনা হবে, এবং এদের কিছু অ্যাপ্লিকেশন পার্ট, যেমন আমাদের সয়েল ফার্টিলিটির সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ফিক্সেশনের যে পার্টগুলো রয়েছে সেই পার্টটাও কিন্তু আমাদের খেয়াল রাখার দরকার রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে সেশনে আমরা যেটা শেয়ার করব, একদম ফার্স্ট সিলেবাস আমরা দেখে নিয়েছি। সিলেবাসের একদম প্রথমেই ছিল আমাদের জেনারেল বটানি, সেল বায়োলজি। এই সেল বায়োলজিতে কি কি ছিল সিলেবাসটা আরেকবার মনে করিয়ে দিই, যেটা আমরা আজকে এখন শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কাছে ইন্ট্রোডাকশন, কনসেপ্ট অফ লিভিং অবজেক্ট, ডেফিনিশন, বেসিক স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষের যে সাধারণ যে গঠন রয়েছে সেটা, আর রয়েছে কি মিনিমাম রিকোয়ারমেন্টস অফ আ সেল টু বি আ সেল, প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক যে ডিফারেন্স রয়েছে সেগুলো জানতে হবে। তাছাড়া বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তাদের যে স্ট্রাকচার এবং ফাংশনের যে পার্টটা রয়েছে সেটা জানতে হবে। ক্রোমোজোম, তার আল্ট্রা স্ট্রাকচার, তার কেমিক্যাল কম্পোজিশন সেটাও জানতে হবে। এছাড়া রয়েছে সেল ডিভিশন, যেখানে মাইটোসিস, মিওসিস এবং তাদের সিগনিফিকেন্স বা তাৎপর্য কিন্তু আমরা শেয়ার করব। তো চলো আমরা আজকের এই উড়ান পাঠশালাতে তোমাদের জন্য শুরু করছি বটানির ফার্স্ট এরিয়া, ফার্স্ট টপিকস, আর সেখান থেকেই আমরা মোস্ট সাজেস্টিভ পার্টগুলো যেগুলো আমাদের জানার দরকার সেই জায়গাগুলো কিন্তু একদম সিলেবাস ধরে ধরে কিন্তু আমরা শেয়ার করছি। তাহলে দেখে নাও, সেখানে আমাদের সিলেবাসে ছিল যে মিনিমাম রিকোয়ারমেন্টস অফ আ সেল টু বি আ সেল। একটা কোষের কোষ হতে গেলে কি কি ন্যূনতম গুণাবলী থাকার দরকার, তাহলে একটা কোষ কি, সেই জায়গাগুলো কিন্তু বেসিক জায়গা, যেগুলো তোমরা আজকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সবাই কিন্তু এই জায়গাগুলো পড়াশোনা করে এসছো। ফলে সেক্ষেত্রে আমি নতুন করে সেল কাকে বলে, সেলের ডেফিনিশন কি, এই জায়গাগুলোতে একেবারেই যাব না, বরং তোমাদের কাছে একদম মোস্ট সাজেস্টিভ পার্ট, যেটা না করলেই নয়, যেটা পড়তেই হবে তোমাদের কাছে, সেই জায়গাটাকে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। একটা কোষ, সে আমাদের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে গেলে ন্যূনতম তার একটা আয়তন থাকা দরকার, কারণ তার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে ধারণ করতে হবে। দেখা যায় একটা কোষের সেই ন্যূনতম আয়তন হলো 5000 আংস্ট্রম। এছাড়া কি রয়েছে, তার প্রোটেক্টিভ লেয়ার অর্থাৎ বাহ্যিক পরিবেশ থেকে কোষকে সুরক্ষিত রাখা এবং তাদের আকার আকৃতি প্রদান করার ক্ষেত্রে কোষ প্রাচীর অথবা কোষ পর্দার দরকার। তবে প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা দুটো দেখতে পাবো। প্লান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর এবং সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা, দুটো পার্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেখানে কেবলমাত্র রয়েছে সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা। এখানে কিন্তু একটা ছোট্ট বেসিক জায়গা কিন্তু আমাদের লুকিয়ে রইল, সেটা হলো দেখো সেল মেমব্রেন বা কোষ পর্দা কিন্তু আমরা উদ্ভিদ কোষেও দেখতে পাচ্ছি, আবার প্রাণী কোষেও দেখতে পাচ্ছি, কিন্তু কোষ প্রাচীরটা কেবলমাত্র কিন্তু আমরা উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি।
তাহলে কোষ প্রাচীর কিন্তু আমরা অ্যানিমেল সেল বা প্রাণী কোষে দেখতে পাই না। এবার দেখো বলছে ইট মাস্ট হ্যাভ মেটাবলিক মিডিয়া লাইক সাইটোপ্লাজম অর প্রোটোপ্লাজম অ্যান্ড ভেরিয়াস সেলুলার অর্গানালি, অর্থাৎ এর মধ্যে আমাদের অবশ্যই থাকতে হবে বিপাক ক্রিয়ার মাধ্যম, যা আমরা সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম হিসাবে চিনে থাকি। তাহলে সেটা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোষীয় বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করবার জন্য বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুও কিন্তু থাকতে হবে। এরপরে বলছে ইট মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু প্রডিউস এনার্জি ফ্রম দ্য ভেরিয়াস সোর্সেস, অর্থাৎ কোষ যখন কাজ করবেই, এত রকম কাজ করতে হবে, তাহলে তার শক্তির দরকার হবে, তাহলে তার বিভিন্ন উৎস থেকে শক্তি তৈরি করার ক্ষমতাটাও কিন্তু থাকতে হবে। তাহলে সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাবলী একটা কোষের, কোষ হতে গেলে। ইট মাস্ট হ্যাভ রেপ্লিকেটিং এবিলিটি, প্রেজেন্স অফ নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ অর আরএনএ, তার মানে এটার মধ্যে তার কিন্তু প্রতিলিপিকরণ কিংবা কোষ থেকে কোষ তৈরি করার ক্ষমতা, সেটার জন্য দরকার তাদের জিনগত গুণাবলী, যেটা কিনা আমরা বলি ডিএনএ অথবা আরএনএ। তাহলে এই ডিএনএ বা আরএনএ এই পার্টটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোষের কোষ হতে গেলে। তাহলে কোষের কোষ হতে গেলে ন্যূনতম কি কি গুণাবলীগুলো থাকার দরকার তা কিন্তু আমরা পয়েন্ট ওয়াইজ করে দিয়েছি। ফলে এইটাকে যদি ভালো করে খেয়াল রাখতে পারো, সিলেবাসে তোমাদের যা চেয়েছে সেই জায়গাগুলো, যেমন ধরো প্রশ্ন হবে যে একটা কোষের কোষ হতে গেলে ন্যূনতম কতটুকু আয়তন থাকার দরকার, তাহলে সেটা নিশ্চিত রূপে আমার এই পয়েন্টে রয়েছে। যদি তোমরা এই উড়ান পাঠশালার ক্লাসগুলো রেগুলার করো এবং ধারাবাহিকভাবে করতে থাকো, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে তোমরা অত্যন্ত সাবলীল হবে, এই বিশ্বাস আমি রাখি। চলো আমরা পরের পার্টটাতে যাই। পরের পার্টে যখন আমরা যাচ্ছি, সেখানে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস, অর্থাৎ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের কথা বলা রয়েছে। আমরা সবাই জানি যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক এই কোষগুলোর অর্থ কি। আমরা বলি যে প্রোক্যারিওটিক মানে আদি কোষ। আমাদের পৃথিবীতে প্রথম যখন জীবনের সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু যে কোষগুলো ছিল সেগুলো ছিল প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ আদি কোষ। আর আজকের দিনে যে সমস্ত আধুনিক উদ্ভিদ কিংবা আমরা প্রাণী দেখছি, তারা কিন্তু ইউক্যারিওটিক সেলের। তাহলে ক্যারিও কথাটার অর্থটা আমরা সবাই জানবো। এই ক্যারিও কথার অর্থ হলো নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস আমাদের কাছে কিন্তু খেয়াল রাখতে হবে যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। এই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই দুটো ভাগ করেছি। বর্তমান দিনে বিজ্ঞানীরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মাঝে আর এক ধরনের কিন্তু কোষের কথা বলেন, যেটাকে আমরা বলি মেসোক্যারিওটিক। তাহলে এই দুটোর মাঝে আর একটা আমরা সেল পাই, যেটার নাম হলো মেসোক্যারিওটিক। তাহলে এই জায়গাটা আমাদের কাছে আর একটা জায়গা খেয়াল রাখতে হবে যে ইভলিউশনারি যে সিকোয়েন্স রয়েছে, বিবর্তনের যে ধারাবাহিকতা রয়েছে, তা অনুযায়ী প্রোক্যারিওটিকের মাঝে মেসোক্যারিওটিক একটা সেলও কিন্তু রয়েছে। আর আমাদের ইউক্যারিওটিক সেল, কিন্তু আমাদের ওখানে সিলেবাসে বলা রয়েছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, তাই আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের উপর জোর দিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রোক্যারিওটিক সেল তারাই যাদের নিউক্লিয়াস বলে কোনো স্ট্রাকচার নেই, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে গুরুত্বপূর্ণ উপাদান ডিএনএ, সেটি সাইটোপ্লাজমের মধ্যে ফ্লোটিং বা ভাসমান অবস্থায় রয়েছে। ফলে তাকে সরাসরি নিউক্লিয়াস না বলে তাকে বলা হবে নিউক্লিয়েট। আর আমাদের ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা নিউক্লিয়াস বলে থাকি। আরো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখতে পাই যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু নেই, যেটা আমরা ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাচ্ছি। দেখো গলগি বডি দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, কিংবা ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, তাহলে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। এরা কিন্তু পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, এদের প্রত্যেকের কিন্তু পর্দা রয়েছে। আর এখানে আমরা কিন্তু এই ধরনের পর্দাযুক্ত কোনো কোষীয় অঙ্গাণুই দেখতে পাবো না। কোথায়? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ গুণাবলী মাথায় রাখতে হবে তোমাদেরকে। চলে আসবো আমরা পরের জায়গায়, হোয়াট ইজ সেল থিওরি অ্যান্ড ইটস লিমিটেশন। কোষ তো আবিষ্কার হয়েছে, কে বা কারা করেছেন সবটাই তোমরা জানো, তাই আমি সেখানে আবার ফিরতে চাই না। আমি তোমাদের কাছে যে তথ্যটা তুলে ধরতে চাইছি যে কোষ যখন আবিষ্কার হলো, রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কর্ক থেকে আবিষ্কার করলেন, তাহলে সেখানে আমাদের কোষ আবিষ্কার হওয়ার পরে কোষের তো একটা সংজ্ঞা দিতে হবে। কোষ কাকে বলে, এই জায়গাটার জন্য পরবর্তীকালে দুই বিজ্ঞানী শোয়ান এবং স্লেইডেন তারা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা তথ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন। সেখানে দুটো গুরুত্বপূর্ণ তথ্য ছিল। দেখো বলছে অল লিভিং বিংস আর মেড আপ অফ সেল অর সেলস অর সেলস প্রোডাক্ট ফর্মড বাই দ্য সেলস। তার মানে প্রত্যেকটা জীবই কোষ দ্বারা গঠিত বা কোষীয় উপাদান দিয়ে তৈরি হয়েছে, বা কোষ থেকে তৈরি হওয়া কোনো উপাদান দিয়ে তৈরি হয়েছে। এরপরে কি বলছে? সেলস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। কোষ হলো জীবদের গঠনগত এবং কার্যগত একক। এইটা তোমরা সবাই জানো, আমার সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছো, যারা বায়োলজি নিয়ে চিন্তা ভাবনা করছো, তারা সবাই জানো।
তাহলে এই যে দুটো স্টেটমেন্ট আমরা বলছি, এই দুটো স্টেটমেন্ট দুই বিজ্ঞানী কে কে ছিল, একজন ছিল স্লেইডেন আর একজন ছিল সোয়ান। তাই প্রশ্ন হবে সেল থিওরি কোন বিজ্ঞানীর দ্বারা প্রবর্তিত। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি বলেছি সাজেস্টিভ পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করে যাব, যা তোমাদের কিন্তু এগিয়ে রাখবে বাকিদের থেকে। তাহলে এবার আমরা চলে আসছি, তাহলে এই তথ্য যেটা আমরা পেলাম, এই তথ্যের মধ্যে কি সীমাবদ্ধতা রয়েছে? এখানে বলা হয়েছে প্রত্যেকটা জীবই নাকি সেল দিয়ে তৈরি, অর্থাৎ পৃথিবীতে যত জীবই রয়েছে তারা কোষ দিয়ে তৈরি। তাহলে সেই কথা যদি আমরা মেনে নিই, তাহলে আমরা দেখতে পাই ভাইরাস বলে একটা জীবের কথা আমরা বলি, তার গঠন যদি আমরা দেখি সেখানে কিন্তু কোনো কোষীয় উপাদান আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ কোষীয় গঠন থাকলে যা হওয়া উচিত, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ আ সেল টু বি আ সেল, একটা কোষের কোষ হতে গেলে যে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, সেই মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু আমরা ভাইরাসের মধ্যে দেখতে পাই না। তার মানে সেই জন্য আমরা ভাইরাসকে কি পড়েছি, কি বলে এসেছি, সেটা হলো আসেলুলার বা অকোষীয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই এই পয়েন্টটা তার সীমাবদ্ধতা বলতে পারি যে অল লিভিং বিংস আর নট মেড আপ অফ সেলস লাইক ভাইরাস, কারণ ভাইরাস হলো আসেলুলার অর্থাৎ অকোষীয়। তাহলে এখানে কোশ্চেনটা কি হবে তোমাদের? কোশ্চেনটা হবে সেল থিওরি কার জন্য প্রযোজ্য নয়। তাহলে এবিসিডি করে 4টে অপশন দেওয়া থাকবে, বলা থাকবে প্লান্ট, বলা থাকবে ভাইরাস, বলা থাকবে ব্যাকটেরিয়া, বলা থাকবে অ্যানিমেল। তাহলে কোনটা উত্তর হবে? ভাইরাস। তাহলে এইভাবে এই যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, যা তোমাদেরকে ব্যাপকভাবে এগিয়ে রাখবে সাফল্যের জন্য। এরপরে কি বলছে দেখো, ইট ক্যান নট এক্সপ্লেন অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য সেল অর সেল জেনারেশন। এটা এক্সপ্লেন করতে পারে না কোষ কিভাবে তৈরি হলো, কিভাবে কোষ থেকে কোষের উৎপত্তি হচ্ছে, এই তথ্যটি এই সেল থিওরির দ্বারা কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই এটা হলো তার লিমিটেশন। তাহলে এই পয়েন্টগুলো কেন দেওয়া? কারণ অনেক সময় তোমাদের পরীক্ষা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকবে, এবিসিডি করে বিভিন্ন পয়েন্টে এরকম বলা থাকবে, এক অর্থাৎ 1 and 2 আর কারেক্ট, অপশন এ তে বলছে এটা, কিংবা অপশন বি তে বলছে 1, 2 and 3 আর কারেক্ট। তাহলে সেখানে আমাদের এইভাবে যদি স্টেটমেন্ট তুলে দিয়ে এইভাবে অপশনগুলো দেয়, তাহলে সেখানে কিন্তু আমরা বিপদে পড়বো। সেই কারণে কিন্তু এই স্টেটমেন্টগুলো আমি তোমাদের সাথে তুলে ধরেছি। চলো পরের জায়গায় চলে আসি আমরা। পরের জায়গায় বলেছে মডার্ন সেল থিওরি এবং তার প্রিন্সিপালগুলো কি রয়েছে সেটা। মডার্ন সেল থিওরি কি? সেল থিওরি জেনেছি। মডার্ন সেল থিওরি বলছে যে সেল থিওরিতে যে লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলো আমরা জানলাম, সেই সীমাবদ্ধতা দূর করবার একটা প্রচেষ্টা। প্রশ্ন কি হবে, কে বা কোন বিজ্ঞানীরা বা কোন বিজ্ঞানীর দ্বারা এই তথ্যটি প্রবর্তিত হয়েছিল? তাহলে সেই তথ্যটি প্রবর্তিত হয়েছিল রুডলফ ভার্চিউ, সালটা দেখো 1855 খ্রিস্টাব্দে। তিনি আমাদের সামনে এই মডার্ন সেল থিওরি তুলে ধরেছিলেন। সেখানে মূলত এই সেল থিওরির যে লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনটাকে দূর করবার চেষ্টা করেছেন। কি বলেছেন সেখানে? গুরুত্বপূর্ণ এই তথ্যটি বা এই শব্দটিকে ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা। তাহলে ওমনিস সেলুলা ই সেলুলা এটা একটা ল্যাটিন শব্দ, কিন্তু এর যদি ইংরেজি আমরা ট্রান্সলেশন করি, তাহলে বোঝায় সেলস আর অরিজিনেটিং ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ কোষগুলি তার পূর্ববর্তী কোষ থেকে উৎপত্তি হয়, আর এই ঘটনাকে বলা হচ্ছে সেল লাইনেজ থিওরি। তাহলে আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে কোন স্টেটমেন্টটি সেল লাইনেজ থিওরি? তাহলে স্টেটমেন্টটা আমরা জানতে পারলাম, ওমনিস সেলুলা ই সেলুলা, এটাই হলো সেল লাইনেজ থিওরি। কে এর প্রবর্তক ছিলেন? অলরেডি জেনে এসেছি, রুডলফ ভার্চিউ। তাহলে আমরা এই ছোট্ট ছোট্ট পকেট অফ ইনফরমেশন, কিন্তু আসলে আমরা বড় একটা স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগোচ্ছি। তাহলে আমরা চলে আসছি, দেখো পরের জায়গায় কি বলছে, সেলস আর নট অনলি স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, যেটা আমাদের সেল থিওরিতে বলেছিল যে কোষ হলো আমাদের জীবদের গঠনগত এবং কার্যগত একক। না, এখানে মডার্ন সেল থিওরিতে বলছে তা শুধু আমাদের স্ট্রাকচারাল বা ফাংশনাল নয়, এটি ফিজিওলজিক্যাল এবং মরফোলজিক্যালও বটে। তাহলে আমাদের কাছে এই সেল প্রিন্সিপালটা কি? তাহলে আমরা মডার্ন সেল থিওরির বিষয়টা বুঝে গেছি। সেল প্রিন্সিপালটা কি? সেল প্রিন্সিপালের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমাদের কাছে মডার্ন সেল থিওরির সঙ্গে পরবর্তীকালে যত রকম তথ্য কোষ সম্পর্কে আমাদের জানা যাচ্ছে অর্থাৎ আবিষ্কার হচ্ছে, সবটাই যুক্ত করা হচ্ছে। তাহলে সেই সংযুক্ত মডার্ন সেল যেটা থিওরি রয়েছে, সেটাকেই আমরা সেল প্রিন্সিপাল বা সেল ডক্টরিন বলি। তাহলে সেল প্রিন্সিপাল বা সেল ডক্টরিন কিন্তু আসলে মডার্ন সেল থিওরিরই কিন্তু আর একটা উন্নত ভার্সন, যেখানে কিনা প্রতিনিয়ত যা যা আবিষ্কার হচ্ছে তা ওর সঙ্গে ইনসার্টেড করা হচ্ছে। এবার আমরা
চলে আসছি পরের পার্টটাতে। দেখো যেখানে বলা হয়েছে কি আমাদের কাছে সেল ওয়ালের কম্পোনেন্টস, সিলেবাস আমাদের চেয়েছে যে সেল ওয়াল কম্পোনেন্টসটা কিন্তু ভালো করে জানতে হবে। আমাদের প্রাথমিকভাবে যেটা মনে রাখতে হবে যে এই সেল ওয়াল বা কোষ প্রাচীর যার কথা বলছি, এই কোষ প্রাচীর কাদের দেখা যায়, কোন কোন জীবের ক্ষেত্রে দেখা যায়, আর তাদের প্রত্যেকের কোষ প্রাচীরটা কি বা সেল ওয়ালটা কি একই রকম রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, গঠনটা কি সবার একই? না, তার প্রভেদ রয়েছে। আর এই প্রভেদটাই কিন্তু তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। তাহলে দেখো কোথায় কোথায় দেখতে পাবো, প্লান্টে, ফাঙ্গিতে এবং ব্যাকটেরিয়াতে, অর্থাৎ উদ্ভিদ, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এই তিনটের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো কোষ প্রাচীরের অস্তিত্ব। তাহলে কোষ প্রাচীর আমরা কার মধ্যে দেখতে পাই, কার মধ্যে দেখতে পাই না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যা তোমাদের আগামী দিনের জন্য খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে প্লান্টের কিংবা ছত্রাক অর্থাৎ ফাঙ্গি কিংবা ব্যাকটেরিয়া, এদের প্রত্যেকের কোষ প্রাচীর কিন্তু একই উপাদান দিয়ে তৈরি নয়। তাই সেই জায়গাটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেই জন্য বলা রয়েছে, দেখো ব্যাকটেরিয়া যাকে আমরা প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ বলি, তার কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু পেপটাইডোগ্লাইকেন। তাহলে এই পেপটাইডোগ্লাইকেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা ভালো করে খেয়াল রাখতে হবে। এই পেপটাইডোগ্লাইকেন নামক যে রাসায়নিক উপাদানটা, এইটা আসলে আবার কি দিয়ে তৈরি, তার এক ধাপ যদি আরো গভীরে যায় তাহলে সেখানে আমরা দেখব নাক এবং নাম। নাক কথার পুরো অর্থ কি সেটাও খেয়াল রাখতে হবে, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, আর নাম কথার অর্থ হলো এন অ্যাসিটাইল মিরামিক অ্যাসিড। তাহলে এই দুটো প্রধান উপাদান দিয়ে মূলত পেপটাইডোগ্লাইকেন তৈরি হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে একটা শেষ করলাম। এরপরে দেখো আমাদের কাছে ফাঙ্গি, ছত্রাক। ছত্রাকের ক্ষেত্রে কিন্তু আবার যে রাসায়নিক উপাদানটা দেখব সেটা নাম হলো কাইটিন। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পেয়েছি পেপটাইডোগ্লাইকেন, আর ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাইটিন। তবে আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে রাখি, সেটা হলো আমরা বেশ কিছু গাছ যেমন ঘাসের পাতা বা তাদের কাণ্ডে আমরা সিলিকা জাতীয় উপাদানের জায়গা কিন্তু ডিপোজিশন দেখতে পাই, যা কিনা সেই উদ্ভিদটিকে অর্থাৎ ঘাস কিংবা ঘাসের পাতা তাকে কিন্তু স্টিফনেস বা দৃঢ়তা প্রোভাইড করে। তাহলে আমরা পরের জায়গায় চলে আসি। পরের জায়গা হলো দেখো পুরো প্লান্ট সেল, যেটা আমরা এখনো শেয়ার করিনি। সেই প্লান্ট সেলের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো, কোন কোন লেয়ার রয়েছে, সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্লান্ট সেলের ক্ষেত্রে, প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা যে সমস্ত লেয়ারগুলো দেখতে পাই তার মধ্যে মিডিল ল্যামেলা, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, কোথাও কোথাও টার্সিয়ারি ওয়ালও আমরা দেখতে পেয়ে থাকি। এখানে যদি আমি একটু ছোট্ট তোমাদের জায়গাটা ডায়াগ্রামের সুযোগ নিই, তাহলে দেখো ধরো আমার প্লান্টের ক্ষেত্রে এইটা একটা সেল, তাহলে এইখানে একটা সেল রয়েছে, তাহলে প্লান্ট মনে করো সেটা মাল্টিসেলুলার, আরো একটা সেল রয়েছে। তাহলে আমরা দুটো অ্যাডজাসেন্ট সেলের কথা যদি আমরা ভাবি, তাহলে এই দুটো অ্যাডজাসেন্ট সেল জোড়া রয়েছে। বিল্ডিং এর কথা ভাবো, যদি দুটো ইটের কথা ভাবি, তাহলে দুটো ইট আমরা কি দিয়ে জুড়ি স্যার, কেন সিমেন্ট দিয়ে। ঠিক তেমনি প্রতিটি কোষ কিন্তু এই ধরনের সিমেন্টিক মেটেরিয়ালস দিয়ে জোড়া রয়েছে, যেটার নাম হলো মিডিল ল্যামেলা অর্থাৎ মধ্যচ্ছদা। এই মিডিল ল্যামেলাকে আমরা সিমেন্টিং মেটেরিয়ালস বলি, কারণ ইটের মতো কোষগুলোকে সে ধরে রেখেছে। তাহলে সেটাকে আমরা বলছি মিডিল ল্যামেলা অর্থাৎ আমাদের সিমেন্টিং মেটেরিয়াল। কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে উদ্ভিদ কোষগুলো সব দৃঢ়ভাবে নিজেদেরকে ধরে রাখবে। দেখবে কাঁচা আম বেশ শক্ত, কিন্তু আম যখন পেকে যায় বেশ নরম তুলতুলে হয়ে যাচ্ছে। যে কোনো ফলের ক্ষেত্রেও তোমরা সেটা দেখতে পাবে। তার কারণটা কি, তার এই সিমেন্টিং মেটেরিয়াল অর্থাৎ ওই সিমেন্টটা নড়বড়ে হয়ে গেছে, সিমেন্টটা নষ্ট হয়ে গেছে, তার জন্য সেটা তখন নরম হয়ে যায়। তাহলে এই জায়গাটা, এই কনসেপ্টটা যদি তোমাদের তুলে ধরে, এই কনসেপ্টুয়াল যদি প্রশ্ন করে, তাহলে এখন উত্তর করতে পারবে যে পাকা ফল কেন নরম হয়। তার অন্যতম কারণ হলো এই মিডিল ল্যামেলা, যাকে আমরা সিমেন্টিং মেটেরিয়ালস বলছি, এই সিমেন্টিং মেটেরিয়ালটা সেটা ডিসইন্টিগ্রেট করে যায়। এবার আসছে আমাদের কাছে একদম প্রাথমিক লেয়ার, প্রাইমারি লেয়ার। তাহলে প্রাইমারি লেয়ারে মুখ্যত প্রায় 50% আমরা দেখতে পাবো আমাদের সেলুলোজ নামক উপাদানটি রয়েছে। তাছাড়া রয়েছে হেমিসেলুলোজ। এই সেলুলোজ এবং হেমিসেলুলোজ আসলে একে অপরের সঙ্গে একটা ফাইবার তৈরি করে রয়েছে। আমরা যদি পরের ছবিতে যাই
তাহলে সেখানে আমরা দেখতে পাবো এই জায়গাটা দেখো সেলুলোজ এবং হেমিসেলুলোজ তারা কিন্তু একটা ফাইবার বানিয়ে এখানে রয়েছে, অর্থাৎ একটা নেটওয়ার্ক, মানে সুতো যেমন আমরা জামা কাপড় বানাই ঠিক তেমনি এখানে সেলুলোজ আর হেমিসেলুলোজ একে অপরের সঙ্গে ক্রস লিঙ্ক বানিয়ে কিন্তু রয়েছে। তাহলে আমাদের কাছে মুখ্য উপাদান অলরেডি বলে এসেছি, সেটা হলো কি সেলুলোজ। চলো আমরা আবার ফিরে যাই সেই পয়েন্টটাতে, সেটা হলো আমাদের কাছে সেকেন্ডারি ওয়াল। এই সেকেন্ডারি ওয়ালটা অত্যন্ত দৃঢ় প্রকৃতির হয়। এখানে মুখ্য উপাদান কিন্তু লিগনিন রয়েছে, অনেক উপাদান, হেমিসেলুলোজ রয়েছে, পেকটিন রয়েছে, সুবেরিনও রয়েছে, কিন্তু এইটার মধ্যে মুখ্য উপাদান হলো লিগনিন, যা কিনা উদ্ভিদ কোষকে দৃঢ়তা প্রদান করছে। খেয়াল রাখতে হবে এখানে আমাদের কাছে যে সেকেন্ডারি সেল ওয়াল রয়েছে, এই সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাবো লেয়ারে বিভক্ত। তাহলে সেকেন্ডারি সেল ওয়াল যেটা রয়েছে সেটা অনেকগুলো লেয়ার রয়েছে। সেই লেয়ারগুলো কি কি? সেটা হলো S1, S2 এবং S3। এর মধ্যে আমাদের কাছে যে লেয়ারটা সব থেকে থিকেস্ট, তার মানে তিনটে লেয়ার রয়েছে, এই তিনটে লেয়ারকে আমরা একসঙ্গে বলছি আমাদের কাছে কোথাও না কোথাও সেকেন্ডারি সেল ওয়াল। এই তিনটে লেয়ারের মধ্যে কোনটা সব থেকে থিকেস্ট? সব থেকে থিকেস্ট হলো এই মাঝের লেয়ার, যেটা হলো S2। তাই সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হবে, তাই ভালো করে এই পার্টটাকে খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসাবে। এরপরে স্যার টারসিয়ারি ওয়াল। টারসিয়ারি ওয়াল দেখো সবসময়ের জন্য হবে এমনটা নয়, কোষটি যদি মারা যায়, কোষটির যদি আর কোনো অ্যাক্টিভিটি না থাকে, তার যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম রয়েছে সেটা কোষ প্রাচীরের সঙ্গে পাতলা একটা আবরণ তৈরি করে, সেটাই কিন্তু আমাদের কাছে টারসিয়ারি সেল ওয়াল। এখান থেকে প্রশ্ন কেমন হবে স্যার? প্রশ্নের জায়গাটা এইটাই হবে, দেখো ড্রাইড আপ প্লাজমা লাইনিং মেড। তাহলে এই শুকিয়ে যাওয়া প্লাজমা মেমব্রেন কোন লেয়ারটি তৈরি করে? প্রশ্নের উত্তর হবে টারসিয়ারি ওয়াল। তাহলে প্রত্যেকটা পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখতে হবে, কারণ আমি তোমাদের কাছে মোস্ট সাজেস্টিভ এরিয়াগুলো কিন্তু তুলে ধরছি। তাহলে খেয়াল রাখতে হবে, যদি একটা প্ল্যান্টের সেকেন্ডারি ওয়াল পর্যন্ত যদি লেয়ার থাকে তাহলে কতগুলো লেয়ার পাবো আমরা দেখে নিই। বলছে আর লেয়ার 3 লেয়ার কি রয়েছে? সেকেন্ডারি ওয়াল S1, S2 and S3। আর লেয়ার প্রাইমারি ওয়াল, তাহলে এইখানে 3টে, এইখানে একটা, আর লেয়ার্ড মিডিল ল্যামেলা এখানে একটা, টোটাল তাহলে 5টা লেয়ার দেখতে পাবো যদি আমাদের কোষটি দেখা যায় সেকেন্ডারি সেল ওয়াল পর্যন্ত রয়েছে, তাহলে 5টা লেয়ার। আর যদি সেখানে টারসিয়ারি ওয়াল চলে হয়, যুক্ত হয়, তাহলে কিন্তু +1 হয়ে যাবে, তার মানে সেটা হয়ে যাবে 6টা। তাহলে আশা করি তোমরা এই পার্টটা বুঝেছো। চলো আমরা পরের পার্টটার দিকে চলে আসি, সেটা হলো আমাদের এই সেল ওয়ালের ক্ষেত্রে তার আলট্রা স্ট্রাকচার। তাহলে আমরা বাহ্যিক গঠনের ভিত্তিতে তো জানলাম, কিন্তু তার এবার একটু আণুবীক্ষণিক গঠন নিয়ে আমরা ব্যাখ্যা করছি, যেটাকে বলছি আলট্রা স্ট্রাকচার। তাহলে আলট্রা স্ট্রাকচারে বলছে একটা হচ্ছে সেলুলোজিক ফেজ। সেলুলোজিক ফেজ বলতে কি? সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে। কিভাবে সেলুলোজ তৈরি হয়? স্যার গ্লুকোজ দিয়ে সেলুলোজ তৈরি হয়। প্রায় এরকম আমরা যদি গ্লুকোজের জায়গাটা দেখি, তাহলে এরকম অসংখ্য গ্লুকোজ, এটা মনে করে একটা গ্লুকোজ, সে আবার একটা গ্লুকোজের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। এইভাবে অনেকগুলো, অর্থাৎ প্রায় 3000 থেকে 6000, 3000 থেকে 6000 গ্লুকোজ একত্রে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা সেলুলোজ ফাইবার তৈরি করছে, একটা সেলুলোজ ফাইবার তৈরি করে। তাহলে এইভাবে আমাদের কাছে সেলুলোজ ফাইবার যেটা তৈরি হচ্ছে, তাহলে সেখানে 3000 থেকে 6000 আসলে গ্লুকোজ যুক্ত হয়ে একটা সেলুলোজ ফাইবার তৈরি করছে। এরকম অনেকগুলো সেলুলোজ ফাইবার যুক্ত হয়ে আবার একটা মোটা ফাইবার তৈরি করছে। এই যে মোটা ফাইবারটা তৈরি হলো, এই মোটা ফাইবারটি আসলে অনেকগুলো সেলুলোজের তন্তুর একটা বান্ডেল, যাকে আমরা বলে থাকি মাইসেলি। আর এই মাইসেলি হলো আমাদের কোথাও না কোথাও কোষ প্রাচীরের গঠনগত একক। তাহলে গঠনগত একক আমরা কোষ প্রাচীরের ক্ষেত্রে মাইসেলিকে বলে থাকি। তাহলে মাইসেলিটাই আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পকেট অফ ইনফরমেশন, যেটা কিনা আমরা কোষ প্রাচীরের গঠনগত একক বলতে পারি। তাহলে প্রথমত আমরা কি বুঝলাম? সেলুলোজ ফাইবার সেগুলো একটা বান্ডিল তৈরি করলো, সেটার নাম হয়ে গেল মাইসেলি। তাহলে এই মাইসেলিগুলো মনে করে এবার এগুলো সব মাইসেলি, এরকম অসংখ্য মাইসেলি তারা আবার একত্রিত হয়ে আবার একটা বড় বান্ডিল তৈরি করলো, যেটাকে আমরা বলছি মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল গুলো আবার এরকম অনেকগুলো মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে সে আবার একটা বড় বান্ডিল তৈরি করলো, যাকে বলা হয় ম্যাক্রোফাইব্রিল।
স্যার বিষয়টাকে আরেকটু যদি ইলাবোরেট করেন, হ্যাঁ নিশ্চয়ই করব। দেখো আমরা যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করি, ভালো করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো গ্লুকোজ গুলো সব বন্ড তৈরি করছে, গ্লাইকোসাইডিক বন্ড, এইভাবে গ্লুকোজ গুলো সব যুক্ত হচ্ছে 3000 থেকে 6000 যুক্ত হয়ে একটা সেলুলোজ ফাইবার তৈরি করছে। এই সেলুলোজ ফাইবার, অনেকগুলো সেলুলোজ ফাইবার একটা বান্ডেল তৈরি করছে, তাকে আমরা বলছি মাইসেলি। তাহলে এই মাইসেলিজ গুলো তারা আবার যখন একসঙ্গে অনেকগুলো মাইসেলি বান্ডিল হলো, তখন সে হয়ে গেল মাইক্রোফাইব্রিল। এবার এরকম অসংখ্য মাইক্রোফাইব্রিল এখানে যুক্ত হলো, তার নাম হয়ে গেল ম্যাক্রোফাইব্রিল। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার, এই হলো আমাদের আলট্রা স্ট্রাকচার। তাহলে আশা করি তোমরা এই কনসেপ্টটাকে রিয়েলাইজ করেছো। চলো পরের পার্টটাতে চলে আসি, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে কিছু এক্সট্রা সেলুলার মেটেরিয়ালস অর্থাৎ সেল ওয়াল রয়েছে। তাহলে এই এক্সট্রা সেলুলার মেটেরিয়ালসটা কি? আসলে কোষ প্রাচীরটা সবসময় কোষ পর্দার বাইরে। আমি যদি একটা ছবি দেখি, তোমাদেরকে ছবি দেখাই, তাহলে এইটা যদি আমাদের কাছে একটা সেল হয়, তাহলে আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের কাছে। তাহলে ভেতরের যে সেল মেমব্রেনটা রয়েছে, এইটা ধরে নেওয়া যাক, এইটা আমাদের কাছে একটা সেল মেমব্রেন। তাহলে এই যে সেল মেমব্রেন রয়েছে, সেল ওয়ালটা সবসময় সেল মেমব্রেনের বাইরে তৈরি হচ্ছে। আমি আবার একবার কালার চেঞ্জ করে নিই, তাহলে এইখানে আমাদের কাছে সেল মেমব্রেনের বাইরে, কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর তৈরি হচ্ছে। তাহলে সবসময়ের জন্য কোষ প্রাচীরটা আমাদের বলতে পারি কোষের ভেতরে তৈরি হয়, কিন্তু ডিপোজিটেড হয় কোষের বাইরে। কোথায়? কোষ পর্দার বাইরে। সেই জন্য আমরা এটাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলছি। তাহলে চলে আসবো আমরা পরের পার্টিতে, পরের পকেট অফ ইনফরমেশনে, সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ সেল ওয়াল। সেল ওয়ালের কেমিস্ট্রি, তার মানে স্যার যে যে উপাদানগুলো রয়েছে তার কিছু কেমিক্যাল জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করা। কি সেটা? পেকটিন। পেকটিনের ক্ষেত্রে কি কি রয়েছে? পলিস্যাকারাইডস। কার পলিস্যাকারাইড? গ্যালাক্টো ইউরোনিক অ্যাসিড। তার আর কে রয়েছে? র্যামনোজ ব্যাকবোন। তার মানে আমাদের এই পেকটিনটা কোন কোন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, সেই জায়গাটা সেটা হচ্ছে পলিস্যাকারাইড উইথ গ্যালাক্টো ইউরোনিক অ্যাসিড। তাহলে এই গ্যালাক্টো ইউরোনিক অ্যাসিড তার সঙ্গে আর কে যে থাকবে, সেটা হচ্ছে র্যামনোজ ব্যাকবোন। এরপরে দেখো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজের ক্ষেত্রে কি থাকছে? গ্লুকোজ এবং অন্যান্য সুগারগুলো। এরপরে রয়েছে সেলুলোজ। সেলুলোজের ক্ষেত্রে অলরেডি আমরা জেনে এসেছি, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কিভাবে যুক্ত থাকে? সেটা হলো β14 লিঙ্কেজ দিয়ে আসলে আমাদের গ্লুকোজগুলো যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে। তাহলে এই যে কেমিস্ট্রির পার্টটা, আমরা এখানে মনে করো একটা গ্লুকোজ, এইটা একটা গ্লুকোজ, এইটা একটা গ্লুকোজ, সবকটা গ্লুকোজ যুক্ত রয়েছে, নিয়ে একটা সেলুলোজ ফাইবার তৈরি করছে, যা আমরা কিন্তু অলরেডি শেয়ার করে এসেছি। এরপরে আমাদের কোষ প্রাচীরে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখতে পাই, যেটার নাম হলো প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা কি? খেয়াল রাখতে হবে যে আমাদের উদ্ভিদ কোষ, তারা সবাই কোষ প্রাচীর দিয়ে সুরক্ষিত। তাহলে এই কোষ প্রাচীরগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র রয়েছে। যেমন আমাদের কোথাও একটা বিল্ডিং, তার যদি ঘরটার রুমটার কথা ভাবি, চারিদিকে দেওয়াল রয়েছে, কিন্তু পাশের ঘরে যাব কি করে, অর্থাৎ পাশের সেলটাতে যাব কি করে? তার জন্য আমাদের দরজা থাকবে, জানলা থাকবে, তাহলে কোথাও না কোথাও একটা ছিদ্র থাকবে। তাহলে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র কিন্তু আমরা কোষ প্রাচীরের মধ্যে দেখতে পাই, যাকে আমরা প্লাজমোডেজমাটা বলি। তাহলে এই প্লাজমোডেজমাটা আমরা আসলে কোষ প্রাচীরের মধ্যে থাকা ছিদ্র। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সেল, এইখানে একটা সেল, এই সেলগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখানো হয়েছে। এইখানে আমরা ছিদ্রগুলো দেখতে পাচ্ছি। এইটা হলো কোষ প্রাচীর। তাহলে এইটা এই দিকের সেল, এইটা এই দিকের সেল, উভয় দিকে সেলের মাঝখানে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি। এই ছিদ্রগুলোকেই আমরা বলি প্লাজমোডেজমাটা। আমার মনে হয় যে তোমরা সবাই প্লাজমোডেজমাটাটা জানো, কিন্তু প্লাজমোডেজমাটা দু রকমের হয়। এই জায়গাটা তোমাদের অনেকের ধারণা নাও থাকতে পারে, শেয়ার করে দেবো সেটাকে আমি। সেটা হলো দেখো প্রাইমারি প্লাজমোডেজমাটা আর একটা হলো সেকেন্ডারি প্লাজমোডেজমাটা। আমরা দুটো ভাগে এটাকে ভাগ করতে পারি। প্রাইমারি প্লাজমোডেজমাটা কি বলছে? ডিউরিং সাইটোকাইনেসিস when Golgi body and part of spindle are responsible for formation of plasmodesmata। তাহলে যখন প্লাজমোডেজমাটা তৈরি হচ্ছে, তখন যদি দেখা যায় গলগি বডি এবং স্পিন্ডল ফাইবার এই ছিদ্র গঠনের সঙ্গে সম্পর্কিত থাকে, তাহলে তাকে বলা হবে প্রাইমারি প্লাজমোডেজমাটা। তাহলে প্রশ্নটা এখান থেকেই হবে যে প্রাইমারি প্লাজমোডেজমাটা এটি গঠনের সঙ্গে কার ভূমিকা রয়েছে বা কোন কোন কোষীয় অঙ্গাণুর ভূমিকা রয়েছে। তাহলে সেটা আমরা নিশ্চিত রূপে বলতে পারবো যে স্যার গলগি বডি এবং স্পিন্ডল ফাইবার। এরপরে দেখো সেকেন্ডারির ক্ষেত্রে কি বলছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ যদি ওই প্লাজমোডেজমাটা নামক ছিদ্রটি তৈরি করার সঙ্গে সম্পর্কিত কে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, তখন তাকে আমরা
সেকেন্ডারি প্লাজমোডেজমাটা বলবো। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন এটাকে তৈরি করে তখন মাঝে এইরকম একটা টিউবুল লাইক স্ট্রাকচার তৈরি হয়। এই টিউবুলটাকেই আমরা ডেজমোটিউবুল বলি। তাহলে ডেজমোটিউবুল আসলে পার্শ্ববর্তী দুটো কোষ প্রাচীরের মধ্যে যে ছিদ্র, সেই ছিদ্রটি যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা তৈরি হচ্ছে, মাঝে এরকম একটি ছিদ্র বা টিউবুলস লাইক স্ট্রাকচার থাকছে, যেটাকে আমরা ডেজমোটিউবুলস বলে থাকি। নেক্সট আমরা পরের পার্টটাতে আসছি, সেটা দেখো ইউনিট মেমব্রেন থিওরি অফ সেল মেমব্রেন। তাহলে কোষ পর্দা যেটা রয়েছে, এই কোষ পর্দা যেটাকে আমরা সেল মেমব্রেন বলছি, তার গঠন কি, কিভাবে সেটি গঠিত হয়েছে, তা নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে রয়েছে সেটার নাম হলো ইউনিট মেমব্রেন থিওরি। এটা একদম প্রাথমিক দিকের ধারণা, যেটা আমাদের সামনে তুলে ধরেছিলেন বিজ্ঞানী রবার্টসন। তিনি কি বলেছিলেন, কোষ পর্দা মূলত প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এই তিনটে স্তর নিয়ে গঠিত। এখানে প্রোটিনটা দেখা যাবে 20 অ্যাংস্ট্রমের, লিপিডটা 35 অ্যাংস্ট্রমের এবং আমাদের প্রোটিনটা 20 অ্যাংস্ট্রম। তাহলে সার্বিকভাবে একটা কোষ পর্দা মূলত তার থিকনেস হবে 75 অ্যাংস্ট্রম বা 75 অ্যাংস্ট্রম। তাহলে এইভাবে প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে কোষ পর্দা গঠিত হয়েছে, এমন বক্তব্যটি রেখেছিলেন বিজ্ঞানী রবার্টসন। আর তার দেওয়া এই তথ্যটিকে আমাদের বলা হয় আসলে ইউনিট মেমব্রেন থিওরি বা একক পর্দা মতবাদ। তাহলে প্রশ্ন কি হবে কম্পিটিটিভ এক্সামে, তোমাদের স্কুল সার্ভিস পরীক্ষায়? সেখানে প্রশ্ন হবে যে এই ইউনিট মেমব্রেন থিওরি তার প্রবর্তক কে, কিংবা প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে গঠিত কোষ পর্দা এটি কার বক্তব্য, বা এই তত্ত্বটিকে কি বলা হয়, কিংবা একক পর্দা মতবাদ অনুযায়ী কোষ পর্দার থিকনেস কত হবে, সেটা হলো আমাদের কাছে 75 অ্যাংস্ট্রম। তাহলে এই তথ্যটি যেটা আমরা বললাম, এটারও আবার কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে। এই লিমিটেশনের ক্ষেত্রে বলছে কি, যে এখানে যে থিকনেসের কথা বলা হয়েছিল 75 অ্যাংস্ট্রম, সর্বদা এটি 75 অ্যাংস্ট্রম নাও হতে পারে, কখনো কখনো এটা 50 থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত ভ্যারি করতে পারে। তাহলে এটা ইউনিট মেমব্রেন থিওরির একটি সীমাবদ্ধতা। আর কি বলছে, এটি কিছুতেই আমাদের এক্সপ্লেন করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না যে আমরা কোষ পর্দাকে যেটা বলি অর্ধভেদ্য পর্দা, কিংবা অনেক সময় বলি যে আমাদের সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কিংবা সেমি পারমিয়েবল মেমব্রেন, এই তথ্যটি ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটিও পারো। তাহলে এইভাবে আমরা আমাদের যে পকেটটা রয়েছে সেটা শেষ করে পরের পকেটে যাই, যেটা হলো সব থেকে আধুনিকতম কোষ পর্দার মতবাদ। এই আধুনিকতম মতবাদটি হলো ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা আসলে কোষ পর্দা গঠনের সব থেকে আধুনিকতম মতবাদ। কে দিয়েছিলেন, কোন বিজ্ঞানী দিয়েছিলেন, এটা কোশ্চেন হবে। সিঙ্গার অ্যান্ড নিকলসন। এখানে এটিকে একটি কোয়াসি ফ্লুইড আসলে স্ট্রাকচার বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই যে অংশটি, অর্থাৎ মাঝে যে লিপিডের লেয়ারটি রয়েছে, এই লিপিডটা বাইলেয়ার হিসাবে একটা কোথাও না কোথাও তরল বা সমুদ্রের মতো কাজ করছে, আর ওপরে প্রোটিনগুলো ভাসমান অবস্থায় রয়েছে, আইসবার্গের মতো ভাসমান অবস্থায় রয়েছে, এবং সেখানে কিছু ইন্ট্রিনসিক প্রোটিন কিংবা এক্সট্রিনসিক বা পেরিফেরাল প্রোটিন রয়েছে। এইভাবে আমরা কোষ পর্দার গঠনটাকে ব্যাখ্যা করছে আমাদের সিঙ্গার অ্যান্ড নিকলসন নামক বিজ্ঞানী। তাহলে এই যে তথ্যটি, এটাই হলো সব থেকে আধুনিকতম তথ্য। তাহলে এইভাবে আমরা কোষ পর্দাকে যদি দেখি, তাহলে কোষ পর্দা তার কিন্তু এখানে আমাদের একটা পার্ট যদি এ আর একটা পার্ট বি মনে করি, তার মানে এটা আমরা সাইটোপ্লাজম আর এটা আমাদের সাইটোপ্লাজমের বাইরের দিকে যদি অংশ দেখি, দুটোকে যদি মাঝামাঝি করি, দুটো কিন্তু একই রকম কখনো দেখতে হচ্ছে না, বরং দুটো রূপ ভিন্ন রকম হচ্ছে। যে দুটো একই হাফ করলে, যেমন আমাদের বডিটাকে যদি হাফ করি, এই হাফটা যেমন দেখতে হবে, অপর হাফটাও একই রকম দেখতে হবে। এর ক্ষেত্রে কিন্তু তা নয়। তার মানে আমি এখানে কি বোঝাতে চাইছি, প্রশ্নটা কি হবে তোমাদের কাছে, প্রশ্নটা এটাই হবে, সেটা হচ্ছে কি, যে সেল মেমব্রেন যেটা রয়েছে সেটা হলো আসিমেট্রিক্যাল। তাহলে সেখানে প্রশ্নের জায়গা থাকবে এইভাবে, বিভিন্ন রকম কনসেপ্ট দেওয়া থাকবে যে সেল মেমব্রেন সিমেট্রিক্যাল, আসিমেট্রিক্যাল, বোথ, নান অফ দিস। তাহলে তখন কিন্তু খেয়াল রাখতে হবে সেল মেমব্রেন হলো আসিমেট্রিক্যাল, কারণ সেল মেমব্রেনে বিভিন্ন পার্টে কোথাও ইন্টিগ্রাল, কোথাও বা এক্সটার্নাল আমরা গ্লাইকোপ্রোটিন, বিভিন্ন স্ট্রাকচার অ্যাডেড থাকতে দেখি, ফলে ভিন্ন রূপ আমরা দেখতে পাই। এরপরে আসছে দেখো সাইক্লোসিস বলে একটি শব্দ। এই সাইক্লোসিসটা কি, হোয়াট ইজ সাইক্লোসিস?
এই জায়গাটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে। দেখো, সাইক্লোসিস হলো আসলে আমরা যদি কোষের কথা বলি, একটা সেলের কথা বলি, তাহলে সেলের মধ্যে ধরে নেওয়া যাক আমাদের কাছে একটা কোষ গহ্বর রয়েছে, সাপোজ এটা হচ্ছে সেল ভ্যাকিউল। তাহলে সেল ভ্যাকুলের চারিদিকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিই। সেল ভ্যাকুলের চারিদিকে সাইটোপ্লাজম গুলো আমাদের ঘুরতে থাকে বা প্রোটোপ্লাজম গুলো ঘুরতে থাকে, তার মানে স্ট্রিমিং অফ সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম অ্যারাউন্ড দ্য ভ্যাকিউল, সেটাই কিন্তু আমাদের কাছে সাইক্লোসিস। এটি আবার দু রকমের হতে পারে, দুটো প্যাটার্নের হতে পারে, দুটো ভাবে আমরা দেখতে পেতে পারি। তাহলে খেয়াল করো আমাদের কাছে এখানটায় যে আমরা যে পার্টটা বলছি সাইক্লোসিস, তাহলে এই সাইক্লোসিসের পেছনে কারণটা কি, এর পেছনে কারণটা কি সেটা আমাদের জানতে চাইতে পারে। কারণটা হলো যে সাইটোপ্লাজমের মধ্যে সল ও জেল সেই যে নেচারটা সেটা চেঞ্জ হচ্ছে। সলটা কি, যখন সেটি লিকুইড পোর্শনে থাকছে তখন সেটা, আর যখন সেটা সেমি সলিড থাকছে তখন সেটাকে জেল বলা হচ্ছে। তাহলে এই কখনো লিকুইড বা কখনো সেমি সলিড, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কোথাও না কোথাও সাইটোপ্লাজমের বা প্রোটোপ্লাজমের এই কোষ গহ্বরের চারিদিকে ঘূর্ণন সৃষ্টি করছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। আবার বলছেন অ্যাক্টিভিটি অফ মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট গুলোর মুভমেন্টের কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে, যেমন টাইপ অফ রেসপিরেশন, রেট অফ রেসপিরেশন, মেটাবলিক স্টেট, ভিসকোসিটি, টেম্পারেচার, কিংবা হরমোন বা প্রোটোপ্লাজমিক টক্সিন কিংবা পয়জন, এগুলো কিন্তু সাইক্লোসিসকে প্রভাবিত করে। তাহলে কারা এই সাইক্লোসিসের রেটকে প্রভাবিত করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি সাইক্লোসিস তার টাইপস এর কথা বলা হচ্ছে। কি হয়েছে টাইপস? রোটেশন, সার্কুলেশন। কাকে বলবো রোটেশন? সাইক্লোসিস অ্যারাউন্ড লার্জ সিঙ্গেল ভ্যাকুল, যখন একটা বড় আমাদের কোষ গহ্বরের চারিদিকে সাইক্লোসিস হচ্ছে তখন তাকে আমরা বলছি রোটেশন। এক্সাম্পল কারা, হাইড্রিলা, ভ্যালিসনেরিয়া, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে। আবার আমরা দেখো সার্কুলেশন কাকে বলছি? সাইক্লোসিস অ্যারাউন্ড মেনি স্মল ভ্যাকুলস, ছোট ছোট অনেকগুলো ছোট ছোট এরকম ভ্যাকুল রয়েছে, তাদের চারিদিকে আমরা ঘূর্ণন দেখতে পাচ্ছি। তাহলে সেটাই হলো সার্কুলেশন। তাহলে এটা কি কারণে হয়, সিগনিফিকেন্সটা কি? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কি সেটা রয়েছে দেখো, সেটা হলো আমাদের কোষের মধ্যে বিভিন্ন উপাদান হতে পারে, সেটা প্রোটোপ্লাজমের মধ্যে থাকা আমাদের ক্লোরোপ্লাস্ট হতে পারে, মাইটোকন্ড্রিয়া হতে পারে, কিংবা কোষ পর্দার কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত উপাদানগুলোকে দ্রুত কোষের এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছে দিতে হবে, সেই সমস্ত কাজগুলো কিন্তু এই সাইক্লোসিসের মাধ্যমেই সম্পন্ন হয়। ফলে এই পকেটটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সাইক্লোসিসের সিগনিফিকেন্স এখান থেকে স্টেটমেন্ট দিয়ে কোনটি কারেক্ট বা কোনটি ইনকারেক্ট, বা সাইক্লোসিস সম্পর্কে কোনটি সঠিক নয় বা কোনটি ঠিক, এই ধরনের প্রশ্নের জায়গা থাকবে। তাই সেটিকে ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা আমাদের পরের পার্টটা দেখে নিই। ছবিতে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই ভ্যাকিউল বা কোষ গহ্বরের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটা মুভমেন্ট, আমরা কার দেখতে পাচ্ছি? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের, যেটাকে আমরা বলছি আমাদের সাইক্লোসিস। এবার আসছে আমরা আর একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু নিয়ে। তোমরা জানো যে কোষের মধ্যে প্লাস্টিড রয়েছে। কাদের ক্ষেত্রে? মুখ্যত প্লান্ট সেলের ক্ষেত্রে। প্লাস্টিড তার কন্ট্রিবিউশন কি? আমরা অধিকাংশ ক্ষেত্রে প্লাস্টিড বললেই মাথায় আসে আমাদের ক্লোরোপ্লাস্ট, যে ক্লোরোপ্লাস্ট মূলত ক্লোরোফিল নামক গ্রিন পিগমেন্ট ধারণ করার জন্য ফটোসিনথেসিস করে বা ফটোসিনথেসিস করতে সাহায্য করে। তাহলে সালোক সংশ্লেষ ছাড়াও প্লাস্টিডের আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ প্লাস্টিডকে আমরা তিনটে মেজর ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমি সেগুলোর ডিটেলস আমি যাচ্ছি না, কারণ তোমরা সবাই এই জিনিসগুলো বেসিক্যালি জানো। তাহলে সেখানে আমাদের কাছে মূল যে জায়গাটা সেটা হলো লিউকোপ্লাস্ট। কেন স্যার? ক্লোরোপ্লাস্ট তো ফটোসিনথেসিস করে, সেটা মূল নয়? হ্যাঁ মূল, সেটা তো আমরা ফটোসিনথেসিসে শেয়ার করবোই। এছাড়া ক্রোমোপ্লাস্ট রয়েছে, যেখানে সবুজ রং ছাড়া অন্য কোনো রঙের পিগমেন্ট দেখতে পাবো, ক্রোমোপ্লাস্ট। আর কি? কোনো রং নেই, রঞ্জকহীন, বর্ণহীন যে প্লাস্টিড, সেটাই হলো আমাদের কাছে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট তার মূল কাজটা হলো খাদ্য সঞ্চয় করা। তোমরা জানো আমাদের কাছে তিন ধরনের খাবার রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সঞ্চয় করবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লিউকোপ্লাস্ট কন্ট্রিবিউট করে। তাহলে কোন লিউকোপ্লাস্টটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করছে আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আর সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অর প্রোটিনোপ্লাস্ট অ্যান্ড ইলাইওপ্লাস্ট।
অ্যামাইলোপ্লাস্ট মূলত স্টার্চ অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার স্টোর করে। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্যগুলোকে স্টোর করে। আর ইলাইওপ্লাস্ট এটি মূলত ফ্যাট বা লিপিড জাতীয় উপাদানগুলোকে সঞ্চয় করে। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ভালো করে এখানে খেয়াল রাখতে হবে। নেক্সট পার্টটা আসছে, দেখো আর একটি সেলুলার অর্গানালি যার নাম হলো স্ফিরোজোম। তাহলে এই যে স্ফিরোজোমের কথা আমরা বলছি, এটা কি? এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি প্ল্যান্ট সেলের লাইসোজোম। তাহলে আমরা লাইসোজোমকে বলি সুইসাইডাল ব্যাগ অফ সেল, কোষের আত্মঘাতী থলি। তাহলে এখানে উদ্ভিদ কোষের এই লাইসোজোম তার নাম হলো কিন্তু স্ফিরোজোম। এর মধ্যে আমরা মূলত এক ধরনের বিশেষ হাইড্রোলাইটিক এনজাইম দেখতে পাই। হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে এই হাইড্রোলাইটিক এনজাইম আমরা এই স্ফিরোজোমের মধ্যে দেখতে পাই। তাহলে প্রশ্ন হতে পারে লাইসোজোম অফ প্ল্যান্ট সেল ইজ নোন অ্যাজ, তাহলে উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলা হয়? আনসার খেয়াল রাখবে, স্ফিরোজোম। তাহলে স্ফিরোজোম হলো উদ্ভিদ কোষের লাইসোজোম। তাহলে স্ফিরোজোমের অপর আরেকটা নাম রয়েছে, সেটা হলো অলিওজোম। তাহলে এর ক্ষেত্রেও আমরা আরেকটা নাম জানলাম স্ফিরোজোম, সেটা হলো উদ্ভিদ কোষের লাইসোজোম। এছাড়াও আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে অলিওজোম। তাহলে আমাদের কাছে এখানে আমরা মোস্টলি এর প্রেজেন্সটা কোথায় দেখতে পাবো? প্ল্যান্ট সেল, স্পেশালি এন্ডোস্পার্ম সেলস অর্থাৎ শস্য কোষের মধ্যে মুখ্যত বা অয়েল সিডস এর মধ্যে মূলত আমরা এদের অস্তিত্ব দেখতে পেয়ে থাকি। নেক্সট আমরা পরের জায়গায় চলে আসছি, দেখো সেল ইনক্লুশন। এই সেল ইনক্লুশনটা কি? সেল ইনক্লুশনের বিষয়টা কি? এখান থেকে কি প্রশ্ন হবে? মোস্ট সাজেস্টিভ ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সেল ইনক্লুশন হলো কোষের মধ্যে কিছু সলিবল আর ইনসলিবল ইনঅর্গানিক আর অর্গানিক উপাদান যেগুলো আমাদের ভ্যাকুলস বা সাইটোপ্লাজমে ক্রিস্টাল আকারে, কেলাস আকারে অনেক সময় সঞ্চিত হতে দেখা যায়, তার হলো সেল ইনক্লুশন। তার মধ্যে আমাদের এই সিস্টোলিথ অব লিথোসিস সেল অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্ট। এদের মধ্যে কোন উপাদান রয়েছে এমন প্রশ্ন হয়, তোমরা জানো ওল, কচু, কচুরিপানা এদের মধ্যে এক ধরনের উপাদান রয়েছে যা আমাদের গলায় গেলে ইচিং বা চুলকানি তৈরি করে। কে সেটা? রাফাইটস। তাহলে সেটা কি দিয়ে তৈরি? স্যার ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি। কিংবা আমরা বড, রাবার, অশ্বত্থ তাদের মধ্যে দেখতে পাই, কি দেখতে পাই? তাদের মধ্যে আমরা এই সিস্টোলিথ দেখতে পাই যা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন তোমাদের কিন্তু ব্যাপকভাবে হেল্প করবে আগামী দিনে। চলে আসছি পরের পার্ট, সেটা হলো গ্লাইঅক্সিজোম। তাহলে এই গ্লাইঅক্সিজোমের ক্ষেত্রে এটি কি? এটি আসলে এক ধরনের আমরা পারঅক্সিজমের কথা বলতে পারি। এটি বিটা অক্সিডেশনের মাধ্যমে মূলত জার্মিনেটিং সিডস অর্থাৎ বীজের যখন অঙ্কুরোদ্গম ঘটছে তখন তাদের খাদ্য প্রোভাইড করার ক্ষেত্রে, নিউট্রিশন প্রোভাইড করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেই জন্য এটার সঙ্গে আমরা পারঅক্সিজমের রিলেশন বলছি। গ্লাইঅক্সিজম আর a type of paroxysm sharing some common enzymes like catalase and enzymes involved in fatty acid metabolism. তাহলে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমের জন্য যে এনজাইম দরকার সেই এনজাইম আমরা গ্লাইঅক্সিজমে দেখতে পাই এবং আমরা পারঅক্সিজমের মধ্যেও এর অস্তিত্ব আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে এর ফাংশনের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে যে দেখো এখানে বলছে however they also possess unique enzyme for the glyoxylate cycle, making them specialized for lipid to carbohydrate conversion. তাহলে লিপিড থেকে কার্বোহাইড্রেটের পরিবর্তনের ক্ষেত্রে এই কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকা বিভিন্ন এনজাইমের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজটি করে, যা কিনা আমাদের সিড জার্মিনেশনের সময় প্ল্যান্টটিকে সার্ভাইভ করতে খাদ্য শক্তি যোগিয়ে সাহায্য করছে। নেক্সট আমরা পরের জায়গায় আসছি, সেটা হচ্ছে প্রোপ্লাস্টিড। প্রোপ্লাস্টিড হলো আসলে এমব্রায়োনিক সেল বা স্টেম সেল থেকে তৈরি হওয়া প্রাথমিক প্লাস্টিডের প্রিকারসার, অর্থাৎ প্লাস্টিড তৈরি হওয়ার প্রাথমিক রূপরেখা যেখান থেকে মূলত প্লাস্টিড তৈরি হবে। তাহলে প্লাস্টিড তৈরি হয় কোত্থেকে? প্রোপ্লাস্টিড থেকে। এটি কোথা থেকে উৎপত্তি হয়? এমব্রায়োনিক স্টেম সেল থেকে, অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকা স্টেম সেল থেকে তৈরি হয়। তাহলে সেই জায়গাগুলোই আমাদের কাছে ইম্পর্টেন্ট পার্ট, সেগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আর একটা শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে রাখি, যেটার নাম হলো পলিজোম। পলিজোমটা কি? আমরা রাইবোজোম জানি, রাইবোজোম সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে। রাইবোজোমকে আমরা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলি। এই রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। তাহলে সেখানে রাইবোজোম
আমাদের কোষের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোষীয় অঙ্গাণুও বটে। আবার এটি আমাদের কাছে খেয়াল রাখতে হবে যে রাইবোজোম একটি পর্দাহীন কোষীয় অঙ্গাণু। কিন্তু আমরা যেটা বোঝাতে চাইছি তোমাদেরকে সেটা হলো আসলে পলিরাইবোজোম কাকে বলে। পলিরাইবোজোম হলো যখন একটা এমআরএনএর সঙ্গে আমরা দেখতে পাই অনেকগুলো রাইবোজোম যুক্ত রয়েছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইভাবে অনেকগুলো রাইবোজোম যখন একসঙ্গে, জেনারেলি আমরা 6টা থেকে 8টা এরকম রাইবোজোম যখন একসঙ্গে একটা এমআরএনএ, এইটা হলো, এই সুতোটা হলো এমআরএনএ, তাহলে এই এমআরএনএ এর সঙ্গে যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলবো পলিরাইবোজোম। তাহলে রাইবোজোমের দুটো ইউনিট আছে তোমরা জানো, একটা লার্জার ইউনিট আর একটা স্মলার ইউনিট। এই দুটো ইউনিট একত্রিত হয়ে একটা কমপ্লিট রাইবোজোম তৈরি করে। তাহলে এরকম অনেকগুলো রাইবোজোম যখন একটা এমআরএনএ এর সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমরা তাকে বলছি পলিরাইবোজোম। নেক্সট আমরা পরের পার্টটা আসছি, দেখো ক্রোমাটোফোর। এই ক্রোমাটোফোর আসলে কোথাও না কোথাও আমাদের জীবজগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রকমের রং তৈরি করার ক্ষেত্রে। তাহলে বিভিন্ন ধরনের রং, তাহলে কে কে কোথায় কি ব্যাপার। যেমন জ্যান্থোফোর কি ধরনের রং তৈরি করে, স্যার ইয়েলো কালার। দেখো এরিথ্রোফোর্স কি ধরনের কালার, রেড কালার। কিংবা ইরিডোফোর্স, সেটা দেখো রিফ্লেকটিভ বা ইরিডেশন রং তৈরি করছে। লিউকোফোর্স হোয়াইট, কিংবা মেলানোফোর সেটা হচ্ছে ব্ল্যাক বা ব্রাউন, এবং সায়ানোফোর সেটা হচ্ছে ব্লু। তাহলে এই ক্রোমাটোফোর মূলত বিভিন্ন ধরনের রং তৈরি করে, যেমন আমাদের স্কিনে হতে পারে, অনেক সময় চোখে হতে পারে। চোখের আমরা অনেক সময় দেখি ব্রাউন কালার, অনেক সময় ব্লু কালার দেখি কর্নিয়াতে। তাহলে এই ধরনের যে কালারের পেছনে কিন্তু আসলে এই ক্রোমাটোফোর নামক বিশেষ উপাদানটি আমরা দেখতে পাই। চলো নেক্সট আমাদের কাছে আর একটি গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে পরিচয় করাচ্ছি তোমাদের সাথে, সেটা হলো এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম মানে কোষের মধ্যে যে অংশ রয়েছে, অর্থাৎ প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম, তার মধ্যে বহু রকম পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু সম্মিলিতভাবে বেশ কিছু সিস্টেম অর্থাৎ কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে একত্রে আমরা বলছি এন্ডোমেমব্রেন সিস্টেম। কারা তারা? তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমে কোন কোন কোষীয় অঙ্গাণুগুলো যুক্ত, সেটাই কিন্তু আমাদের প্রশ্ন হবে। তাহলে এই জায়গাগুলো একদম সাজেস্টিভ পার্টগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই উড়ান পাঠশালাতে। খেয়াল রাখবে, সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাকে আমরা ইআর, কিংবা গলগি কমপ্লেক্স, লাইসোজোম এবং ভ্যাকিউলস, এদের একত্রে যে সিস্টেম কাজ করছে তাকেই আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলছি। তাহলে এখানকার মূল যে তথ্যটা এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা এখানে গলগি বডি দেখতে পাচ্ছি, আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, আমরা এখানে লাইসোজোম দেখতে পাচ্ছি, আমরা এখানে ভ্যাকিউলস দেখতে পাচ্ছি বা ভেসিকলস দেখতে পাচ্ছি। এই সমস্ত পার্টগুলো মিলে আসলে এন্ডোমেমব্রেন সিস্টেম তৈরি করে। নেক্সট আসছে আমাদের কাছে লাইসোজোমাল পলিমরফিজম। তাহলে লাইসোজোম আমরা জানি কোষের মধ্যে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। তাহলে এই সুইসাইডাল ব্যাগ, যাকে আমরা লাইসোজোম বলছি, তার পলিমরফিজমের কারণটা কি, বা পলিমরফিজম বলতে কি বোঝাচ্ছে না, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন কাজ, এটাই বোঝাচ্ছে। তাহলে লাইসোজোম আসলে ভিন্ন ভিন্ন রূপ এবং ভিন্ন ভিন্ন কাজ করে, সেই জন্য এটাকে আমরা বলছি পলিমরফিজম। তাহলে লাইসোজোমের পলিমরফিজম গুলোর ক্ষেত্রে মুখ্যত আমরা 4টে ডিফারেন্ট ক্যাটাগরির কথা বলে থাকি। কি কি সেই জায়গাগুলো রয়েছে, তাকে প্রথম ভাগে আমরা দুটো ভাগে ভাগ করি, প্রাইমারি এবং সেকেন্ডারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম মানে সবে তৈরি হয়েছে, সদ্য তৈরি হওয়া, উৎসেচক পূর্ণ, কিন্তু কোন রকম কাজে এখনো অংশগ্রহণ করেনি, তারা হলো প্রাইমারি। কিন্তু আমাদের সেকেন্ডারি হলো কি, তার মধ্যে এনজাইম পূর্ণ রয়েছে এবং সেই ফাংশনাল, সে হলো আমাদের কাছে সেকেন্ডারি। তার মধ্যে আমরা হেটেরোফ্যাগোজোম দেখতে পাবো, অটোফ্যাগোজোম দেখতে পাবো এবং রেসিডুয়াল বডি দেখতে পাবো। এই হেটেরোফ্যাগোজোমটা কি, যখন কোনো খাদ্য বস্তু বা কোনো ফুড পার্টিকেলস বা কোনো ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকেছে, একটি বিশেষ পর্দাযুক্ত অংশের মাধ্যমে লাইসোজোম সেখানে যুক্ত হচ্ছে। তাহলে লাইসোজোম সেখানে যুক্ত হয়ে, দেখো আমরা এখানে প্রাইমারি লাইসোজোম পেয়েছি, তাহলে এখান থেকে সবে লাইসোজোমটা তৈরি হয়েছে, কাজ করেনি। তাহলে এইখানে আমার একটা উপাদান, মনে করো ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকছে, কোষের মধ্যে ঢুকলো, তাহলে কোষের মধ্যে সে একটা পর্দাযুক্ত অংশের মধ্যে আবদ্ধ রয়েছে, লাইসোজোমটা এসে এর সঙ্গে যুক্ত হলো। যখনই যুক্ত হয়ে গেল, তাহলে খেয়াল রাখতে হবে তখনই কিন্তু সে কি হয়ে গেল, কিসে কনভার্টেড হয়ে গেল, সেকেন্ডারি। তখন কিন্তু সেকেন্ডারি, তাহলে যুক্ত হয়ে গেছে যেহেতু, লাইসোজোম যেই যুক্ত হয়ে গেল সেটা হয়ে গেল সেকেন্ডারি। এটাকে ডাইজেস্ট করে ফেললো, এই যে খাবারটা কিংবা ব্যাকটেরিয়া,
সেটাকে ডাইজেস্ট করে ফেললো, তাহলে বাকি যে অংশটা আমার কোষের মধ্যে নিয়ে নেওয়ার পরে সেটাকে কি করবে, সেটাকে কোষের বাইরে বের করে দেবে। সেটা হলো আমাদের টার্সিয়ারি বা রেসিডুয়াল বডি। সেটা হলো টার্সিয়ারি বা রেসিডুয়াল বডি। অনেক সময় কি হতে পারে যে আমাদের কোষীয় অঙ্গনে ধরো মাইটোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিড, সেটির বয়স হয়েছে, মারা গেছে, ডেথ কিংবা ইনজিওর্ড হয়েছে, তখন সে কি করবে, এটাকেই তার এই সেকেন্ডারি লাইসোজোম দিয়ে ডাইজেস্ট করে ফেলবে। সেটাকে আমরা বলবো এই অটোফ্যাগোজোম বা অটোলাইসিস। তাহলে এইভাবে আমরা লাইসোজোমের পলিমরফিজমের যে ঘটনা সেটাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা লাইসোজোমের ক্ষেত্রে যে সমস্ত ফাংশনস গুলোর কথা বললাম, তাহলে প্রাইমারি লাইসোজোম কাকে বলে একটু ডিটেলিং করে নিলাম। কি রয়েছে, দিজ আর স্মল ভেসিকলস লাইক স্ট্রাকচারস produced from the Golgi bodies and they contain only the degradative enzyme which have not participated in the digestive process। তার মানে সবে তৈরি হয়েছে কিন্তু কোন রকম ডাইজেস্টিভ প্রসেসে এখনো অংশগ্রহণ করেনি, সে হলো আমাদের কাছে প্রাইমারি লাইসোজোম। ইট ইজ অলসো কল্ড অ্যাজ স্টোরেজ গ্রানিউল। এটাকে আমরা অনেক সময় স্টোরেজ গ্রানিউলও বলে থাকি। এবার দেখো হেটেরোফ্যাগোজোম বা হেটেরোলাইসোজোম অর ডাইজেস্টিভ ভ্যাকুলস আমরা কাকে বলছি। দে আর ফর্মড বাই দ্য ফিউশন অফ প্রাইমারি লাইসোজোম উইথ ভ্যাকুল কন্টেনিং এনগাল্ফড মেটেরিয়াল অর ফ্যাগোজোম অর পিনোজোম। তার মানে আমাদের প্রাইমারি লাইসোজোম যখন কোনো এনগাল্ফ বা খাদ্য গৃহীত হয়েছে বা কোনো ব্যাকটেরিয়া গৃহীত হয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে, তখন তাকে আমরা হেটেরোফ্যাগোজোম বা হেটেরোলাইসোজোম বা ডাইজেস্টিভ ভ্যাকুলস বলছি। অটোফ্যাগোজোম, অটোলাইসিস, সাইটোলাইসোজোম, অটোফাগিক ভ্যাকুল একটা জিনিসেরই নাম কিন্তু। তাহলে সেখানে দিস লাইসোজোমস ডাইজেস্ট সেলুলার স্ট্রাকচার হুইচ বিকামস আনওয়ান্টেড ডিউ টু দ্য ডিজেনারেশন। তাহলে সেলুলার যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই সমস্ত উপাদানগুলোকে ডাইজেস্ট করছে, কোষীয় উপাদানগুলোকেই, সেই জন্য সেটা অটো মানে নিজের উপাদানগুলোকেই ডাইজেস্ট করছে, তাই সেটাকে অটোফ্যাগোজোম বা অটোলাইসোজোম বলা হচ্ছে। এরপরে দেখো টেলোলাইসোজোম অর রেসিডুয়াল বডি, তার মানে যেগুলো ডাইজেস্ট হলো, ডাইজেস্ট করার পরে শরীরে বিভিন্ন অংশে চলে গেল, তাহলে যেগুলোকে আর আমার দেহ ব্যবহার করতে পারবে না অর্থাৎ বর্জ্য পদার্থ, তাকে দেহের বাইরে ত্যাগ করবার জন্য সেটা হলো আমাদের কাছে রেসিডুয়াল বডিজ বা টেলোলাইসোজোম। তাহলে এক্ষেত্রে কোথাও না কোথাও কোষ সেটাকে বের করে দেবে, যেটাকে আমরা ইফাগি বা এক্সোসাইটোসিস বলে থাকি। নেক্সট তাহলে আমরা চলে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ শব্দের সঙ্গে পরিচয় স্থাপন করতে তোমাদের কাছে, যেটা নাম হলো জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশনটা কি? আমরা বলেছি কোষের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত রকম কোষীয় অঙ্গাণু রয়েছে, কিন্তু বেশ কিছু কোষীয় অঙ্গাণু রয়েছে যার আশেপাশে অন্য কোনো কোষীয় অঙ্গাণুর অস্তিত্বই নেই, থাকে না। মনে করো আমার সাইটোপ্লাজমের মাঝখানে কোথাও একটা মরুভূমি, যেন কোনো একটা জায়গার চারিদিকে সব মরুভূমি, কিচ্ছু নেই, মাঝখানে কোনো একটা হয়তো গাছপালা রয়েছে আর দীর্ঘ জায়গাতে শুধু মরুভূমি অর্থাৎ ফাঁকা, তাহলে সেটাকেই বলছে আমাদের জোন অফ। গলগি কমপ্লেক্স ইজ সারাউন্ডেড বাই আ জোন অফ সাইটোপ্লাজম হুইচ ইজ ডেভয়েড অফ রাইবোজোম। ডেভয়েড মানে নেই, কেউ নেই, কে নেই, রাইবোজোম নেই, মাইটোকন্ড্রিয়া নেই, ক্লোরোপ্লাস্ট নেই, স্টোরেজ গ্রানুলস নেই। এই ধরনের যে সাইটোপ্লাজম, যেখানে গলগি বডির চারিপাশের অবস্থানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কোনো কোষীয় অঙ্গাণু নেই, সেটাকে আমরা জোন অফ এক্সক্লুশন বলে থাকি। এমন ঘটনা আমরা সেন্ট্রিওলস এর ক্ষেত্রেও দেখতে পাই। তাই প্রশ্ন হতে পারে তোমাদের এখানটা কি, জোন অফ এক্সক্লুশন কোথায় দেখা যায়? তাহলে গলগি বডির পাশে দেখা যাবে, আর দেখা যাবে কোথায়, সেন্ট্রিওলস এর পাশে। তাহলে এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন আমাদের কিন্তু বৃহৎ সাফল্যের জন্য ভীষণ ভীষণ ভাবে দরকার। তাহলে আমরা চলে আসছি দেখো আর একটি শব্দ, সেটা হলো ডিউটোপ্লাজম। ডিউটোপ্লাজমটা কি? বিসাইড দ্য প্রোটোপ্লাজম ইন দ্য সেল contains many non-living substances which are mostly formed by the cell। তাহলে বেশ কিছু অজৈব উপাদান, জড় পদার্থ কোষ দ্বারাই তৈরি হচ্ছে এবং সেটা আমরা প্রোটোপ্লাজমে দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু কালেকটিভলি বলা হচ্ছে আমাদের ডিউটোপ্লাজম। তাহলে ডিউটোপ্লাজম হচ্ছে নন লিভিং সাবস্টেন্স অর্থাৎ অজৈব উপাদান, যেটা কিনা আমার কোষ নিজেই তৈরি করছে, সেটাকে আমরা বলছি ডিউটোপ্লাজম। নেক্সট আমরা পরের পার্টটাতে আসছি, সেটা হচ্ছে কন্টাক্ট জোন। তাহলে এই যে অ্যাডহেশন সাইট অর কন্টাক্ট জোন, এইটা আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। কি সেটা, কি ব্যাখ্যা করছে সেটা? আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার কটা পর্দা রয়েছে? দুটো পর্দা।
তাহলে ডাবল মেমব্রেন এইটা একটা পর্দা, যেটাকে আউটার, আর একটা পর্দা ইনার। তাহলে এই দুটো পর্দা, তার মাঝে একটা গ্যাপ রয়েছে যেটাকে আমরা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলে থাকি। তাহলে এই যে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলে যে পার্টটা রয়েছে, আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দুটোর মাঝে যে স্পেসটা রয়েছে, এই স্পেসটা, এটাকে আমরা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলছি। বিজ্ঞানীরা বলছেন যে না, এই দুটো স্পেস সবসময়ের জন্য কন্টিনিউটি নেই, কখনো কখনো এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন একসঙ্গে জুড়ে জুড়ে রয়েছে, কোথাও কোথাও কোনো কোনো অংশে জুড়ে রয়েছে। এই যে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন যে পার্টগুলোতে জুড়ে রয়েছে, সেটাই কিন্তু আমাদের কাছে অ্যাডহেশন সাইট অর কন্টাক্ট জোনস। তাহলে প্রশ্ন হতে পারে অ্যাডহেশন সাইট অর কন্টাক্ট জোন কোথায়, কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে দেখা যায়, সেটা কিন্তু হবে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের কাছে এইভাবে যাওয়ার পরে দেখো আমাদের পরের পার্টটা হচ্ছে সেল ওয়ালের থিকেনিং নিয়ে। কোষ প্রাচীরের থিকেনিং মূলত অ্যানুলার, স্পাইরাল, স্ক্যালারিফর্ম, রেটিকুলেট এবং পিটেট 5 রকমের হয়। অ্যানুলারের ক্ষেত্রে এই গোল গোল রিং টাইপের স্ট্রাকচার পাবো আমরা। তাহলে এখানে আমরা এরকম গোল গোল রিং লাইক স্ট্রাকচারে আমরা ডিপোজিশন দেখতে পাচ্ছি। এই গোল গোল রিং লাইকের স্ট্রাকচার যখন হচ্ছে, সেটা হচ্ছে অ্যানুলার। কিন্তু যখন আমরা এরকম স্পাইরাল দেখতে পাচ্ছি, তাহলে সেখানে এরকম প্যাঁচানো রয়েছে, সেটা হলো আমাদের কাছে স্পাইরাল। এরপর দেখো স্ক্যালারিফর্ম। তাহলে এই স্ক্যালারিফর্মের ক্ষেত্রে সিঁড়ির মতো আমরা দেখতে পাবো। কি রয়েছে সেখানে, এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটু, সিঁড়ির মতো ধাপে ধাপে রয়েছে, মনে হচ্ছে সিঁড়ির মতো রয়েছে। তাহলে একটার পর একটা এরকম স্টেপে স্টেপে সাজানো রয়েছে, এটা হলো আমাদের কাছে স্ক্যালারিফর্ম। আর একটা হলো দেখো নেড লাইক স্ট্রাকচার, জালকের মতো আকৃতি ধারণ করছে, দ্যাট ইজ রেটিকুলেট। আর কোথাও কোথাও ছিদ্র ছেড়ে গেছে, গ্যাপ রেখে গেছে, দ্যাট ইজ দ্য পিটেট। তাহলে এর মধ্যে প্রশ্ন কি হবে, প্রশ্নের জায়গা হবে এই যে কোষ প্রাচীরের মধ্যে যে ডিপোজিশন গুলো হচ্ছে, যে প্যাটার্ন গুলো, তার মধ্যে সব থেকে প্রিমিটিভ কোনটা? সব থেকে প্রিমিটিভ হলো অ্যানুলার টাইপের। তাহলে এই অ্যানুলার টাইপের ডিপোজিশনটা, এটাই কিন্তু প্রিমিটিভ, এটা মাথায় রাখতে হবে, এটা হলো প্রিমিটিভ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কাছে এমটিওসি। এই এমটিওসির ফুল ফর্ম কি? মাইক্রোটিউবুলার অর্গানাইজিং সেন্টার। আমাদের যে বেসাল বডি রয়েছে, কিংবা সিলিয়া রয়েছে, বা সেন্ট্রোজোম রয়েছে, যারা এই স্পিন্ডল ফাইবার ফরমেশনের সঙ্গে সম্পর্কিত, তাদেরকে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মাইক্রোটিউবুলসগুলোকে একত্রিত করে তারা কিন্তু এই স্পিন্ডল ফাইবার বা সিলিয়া তার মুভমেন্টের, বা ফ্লাজেলা তার মুভমেন্টের গঠনটাকে নিয়ন্ত্রণ করছে। সেটাকেই আমরা বলছি এমটিওসি। পরীক্ষায় প্রশ্ন হবে এমটিওসির ফুল ফর্ম কি, আর এর অস্তিত্ব আমরা কোথায় দেখতে পাই? সেটা হলো আমাদের এই সেন্ট্রোজোমের যে পার্টটি রয়েছে, সেখানে আমরা এই মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার দেখতে পাই, যেখান থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে, ক্রোমোজোম গুলো যার সঙ্গে বাঁধা থাকছে। তাহলে এইটা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করলাম। দেখা হবে পরের সেশনে, পরের ক্লাসে। চলো, স্টে টিউনড উইথ উড়ান পাঠশালা।